আমরা ভারতের তলপেটে একটা বিষ পোড়ার মতো। আমি যদি আরো পরিষ্কার করে বলি, ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম। বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হতে, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, ভারতের চারিদিকে তছনছ হয়ে যাবে। শেখ হাসিনার যে প্রভু এই ভারত সরকার বা মোদী সরকার, এদেরকে ঘায়েল না করতে পারলে হাসিনা মুক্ত হতে পারবো না। এবং সেই জন্য আমাদের 21শে জানুয়ারি, এই বর্তমান বছরের এই 21শে জানুয়ারিতে ছাতকে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমরা ভারতের পণ্য বর্জন আন্দোলন দিয়ে এই কাজ শুরু করি। পরবর্তীতে যেটা রূপ নেয় আজকের এই ভারত বর্জন আন্দোলন। এখন আর শুধু পণ্য নয়, পুরো ভারতকে বর্জন করতে হবে আমাদেরকে। তার কারণ তারা আমাদের সামনে একটা আগ্রাসী জাতি হিসেবে আবির্ভূত হয়েছে। আমরা কোনো আগ্রাসীকে পছন্দ করি না, আমরা কোনো আগ্রাসীর কাছে মাথা নত করি না। আমরা কখনো মাথা নত করে বেঁচে থাকার পক্ষপাতী নই। আমি আরেকটা কথা এখন আসতে চাই। আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছে যথেষ্ট বিবরণ শুনেছেন যে ভারতকে কেন আমাদের ঘৃণা করা উচিত। আজকে ভারত নিজেই গত কিছুদিনে তার আচরণে বাংলাদেশের সবাইকে, সকল ধর্মের লোককে, সকল বর্ণের লোককে, সকল চেহারার লোককে তাদের বিষ দাগগুলো দেখিয়ে দিয়েছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাতে চাই ভারতকে, ভারতবাসীকে, যে তারা তাদের স্বরূপে এতদিনে আত্মপ্রকাশ করেছে। এখন তারা আর ভোটটা দিয়ে নেই। আমাদের কাজ সহজ হয়েছে। বাংলাদেশি সকল নাগরিক বুঝেছে তারা কত হীনমন্যতায় ভোগে এবং নিজেদের মধ্যে নিজেরা কত দুর্বল মনে করে তাদেরকে। বাংলাদেশ এমন একটা অবস্থানে আছে ভারতের সাথে। আপনারা জানেন আমরা 3 দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত, আমাদের বর্ডার আছে ভারতের সাথে। ভারত মনে করে এটা তার একটা শক্তি, আমরা দুর্বল হয়ে যাবো এইভাবে পরিবেষ্টিত হয়ে থাকার কারণে। আমি মনে করি এটা আমাদের একটা শক্তি। কেন? আমরা ভারতের তলপেটে একটা বিষ পোড়ার মতো। আমি যদি আরো পরিষ্কার করে বলি, ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম। বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হতে, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, ভারতের চারিদিকে তছনছ হয়ে যাবে। ভারতকে বুঝতে হবে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাদের জন্য কোনো সুখের কারণ নয়, বরং এটা তাদের জন্য একটা চিন্তার কারণ। এবং সেই চিন্তার থেকেই তারা বাংলাদেশের উপরে সবসময় একটা আগ্রাসী থাবা বিস্তার করে রাখতে চায়। আপনারা কেউ কখনো দুর্বল বোধ করবেন না নিজেদের মধ্যে। আমাদের দেশের অবস্থান, ভৌগোলিক অবস্থান বা আমাদের জনসংখ্যা, এগুলি নিয়ে দুর্বল বোধ করবেন না। এগুলি আমাদের সফলতা। আমরা এগুলি সুন্দরভাবে ব্যবহার করতে পারলে, সময় মতো ব্যবহার করতে পারলে ভারতের দুশ্চিন্তার অবশ্যই কারণ আছে। আমরা যুদ্ধ করেছি গত প্রায় 1 বছর, ভারত বিরোধী আন্দোলন, ভারত বর্জন আন্দোলন। যুদ্ধ সবসময় শুরু হয় যেখানে কূটনীতি শেষ হয় সেখান থেকে। আপনি যখন আর বুদ্ধি দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারছেন না, তখন কোন একটা পক্ষ বা উভয় পক্ষ যুদ্ধ করে সেটা আদায় করতে চায়। আবার যুদ্ধ শেষ হয় কূটনীতির মধ্য দিয়ে। আমি মনে করি আমরা বর্তমানে ভারতের কিছু আচরণ দেখে যে ভারত বুঝেছে, ভারতবাসী বুঝেছে তারা বাংলাদেশের সাথে ভালো আচরণ করছে না, তারা ভুল করছে। এই জন্যে আমি মনে করি এখন ভারতকে কূটনীতির একটা স্পেস দেওয়া দরকার আমাদের। ভারতের বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব ঢাকায় আসছেন 9 বা 10 তারিখে বাংলাদেশের সাথে আলোচনা করার জন্য। এটা যেহেতু তাদের পক্ষের থেকে একটা প্রস্তাব, আমি ধরে নিচ্ছি তারা তাদের ভুল বুঝতে পেরে আমাদের সাথে কথা বলতে আসছেন। আমরা ভারত বিরোধিতা করতে থাকবো, তাদের আগ্রাসী আচরণের জবাব দেব অবশ্যই। তবে কূটনীতিকে একটা সুযোগ দেন, যদি শান্তি প্রতিষ্ঠিত হয় তাহলে ভারত এবং বাংলাদেশের উভয়েরই লাভ হবে। প্রয়োজন হলে বাংলাদেশ যুদ্ধ করতে জানে, বাংলাদেশ সামরিক বাহিনী এবং বাংলাদেশের যুবক সমাজ যে স্পিরিট আছে, তাতে প্রয়োজনে যুদ্ধের যদি প্রয়োজন হয় আমরা অবশ্যই যুদ্ধ করব এবং সে যুদ্ধে আমরা অবশ্যই জয়ী হব, আমার কোনো
জন্য সকলের কাজ করা দরকার। আমরা দুইটা পার্শ্ববর্তী দেশ, আমাদের ভৌগোলিক অবস্থান পরিবর্তনযোগ্য নয়। আমরা যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্কের মধ্যে এবং একটা লেনদেনের সম্পর্কের মধ্যে থাকতে পারি, তাহলে কেন শুধু শুধু অশান্তি করে সময় নষ্ট করব? আমি চাই ভারত এটা বুঝুক। আমি এটাও চাই যে আমরা ভারতকে কূটনৈতিক আচরণের মাধ্যমে, কূটনৈতিক ব্যবস্থাপনার মাধ্যমে এই অশান্তি বন্ধ করার একটা সুযোগ দিতে চাই। সুযোগটা ভারত গ্রহণ করবে কি করবে না সেটা তাদের ইচ্ছা। যদি তারা সুযোগ গ্রহণ করে তাহলে শান্তির সুবাতাস যদি এখানে বয়, সেটার সুফল তারাও পাবে, আমরাও পাবো। তারা যদি আমাদের এই অফার, কূটনীতির অফার গ্রহণ না করে, তাহলে সেটার যে দুঃখজনক ফলাফল হবে সেটার জন্য যেন ভারত প্রস্তুত থাকে। আমরা প্রস্তুত আছি। ইদানিং ভারতের একটা দুশ্চিন্তা, একই টিভি চ্যানেল আপনারা দেখেন খেয়াল করে, সকালবেলা প্রচার করছে আমরা পেঁয়াজ না পাঠালে তোরা খাবি কি, আর সন্ধ্যার সময় সেই টিভি চ্যানেলে প্রচার করছে ওরা পাকিস্তান থেকে কেন পেঁয়াজ আনছে। আমার পকেটের টাকা আমি কোথায় খরচ করব, কার কাছ থেকে পেঁয়াজ আনবো, কার কাছ থেকে আদা আনবো, এটাকে আমি তোকে জিজ্ঞেস করবো? ভারত কি মনে করে তাকে জিজ্ঞেস করে আমার পেঁয়াজ কিনতে হবে? আমাদের সামরিক বাহিনীর জন্য, সশস্ত্র বাহিনীর জন্য বিভিন্ন দেশ থেকে আমরা অস্ত্র কিনব, আমাদের প্রস্তুতির জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য, আমাদের প্রতিরক্ষার জন্য। ভারত কেন ডিক্টেট করবে এটা পাকিস্তান থেকে কেনা যাবে না, ওটা টার্কির থেকে কেনা যাবে না, ওটা চায়নার থেকে কেনা যাবে না। আমার যেখান থেকে খুশি সেখান থেকে কিনবো, টাকা আমার। আমার টাকা কোথায় খরচ করব, কিভাবে খরচ করব, কি কিনবো সে সিদ্ধান্ত আমার। ভারত এখানে কিছু বলতে আসবে না। ভারত এটা কেন বলে আপনারা একটু বোঝার চেষ্টা করুন। ভারত এভাবে কথা বলে কারণ ভারত এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখে শেখ হাসিনা এখানে বসে আছে। ওর চাকর শেখ হাসিনা বাংলাদেশে এখনো বসে আছে, ভারত তাই মনে করে। দুঃখিত, তোদের শেখ হাসিনা তোদের কাছে পাঠিয়েছি, তাকে তোরা ওখানে বসিয়ে রাখ। আর এই ধরনের বাংলাদেশের উপর কোনো ডিকটেশন দেওয়া চলবে না, এটা আমরা মেনে নেব না। আজকে একটা টিভি চ্যানেলে ভারতে এক উপস্থাপিকা একজন আলোচককে, বাংলাদেশি আলোচককে জিজ্ঞেস করছেন, আপনারা গণতন্ত্রের সম্মেলন করলেন প্রধান উপদেষ্টার সাথে, সেখানে আওয়ামী লীগকে কেন ডাকা হলো না, এটা কেমন গণতন্ত্র হলো? ওই আলোচক তখনই একটা তাৎক্ষণিক উত্তর দিতে পারেননি। উত্তরটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমরা আগামীতে প্রধান উপদেষ্টাকে হাতে পায়ে ধরে হলেও আবার একটা সম্মেলন ডাকবো, সর্বদলীয়। শেখ হাসিনার কার্ডটা প্রধান উপদেষ্টার বিশেষ দূত গিয়ে তার হাজবেন্ড মোদির কাছে দিয়ে আসবে। পাঠান হাসিনাকে এখানে গণতন্ত্র করে প্রতিষ্ঠা করতে। দেখি তখন আপনার উপস্থিতির উপস্থাপকে কি প্রশ্ন করেন, কাকে করেন, গণতন্ত্র চোখের নিচে খুঁজতে যান কিনা। আপনারা এখন দিশেহারা হয়ে গেছেন, আমরা সেটা জানি, আমরা বুঝি। আমার আবেদন সকল বাংলাদেশিদের কাছে, শত্রু যখন পরাজিত হয় যুদ্ধের নিয়মে তার সাথে মানবিক আচরণ করতে হয়। আসলে আমরা ভারতের সাথে কিছুদিন একটু মানবিক আচরণ করে দেখি তারা বোঝে নাকি। যদি না বোঝে তাহলে আবার শুরু করা যাবে ইনশাআল্লাহ। আগামীকাল সর্বদলীয় ঐক্যের একটা প্রচেষ্টা হিসাবে রিটায়ার্ড সশস্ত্র বাহিনীর সদস্যরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে একটা ভূমিকা দেওয়ার বক্তৃতা হবে। কেন এই আয়োজন, কিসের জন্য এই আয়োজন, ছোট্ট একজন দুজনে কথা বলবেন। তারপরে আমরা একটা মিছিল করব মহাখালীর মোড় থেকে বিজয় সরণি পর্যন্ত। ওই মোড় থেকে আবার মহাখালীর মোড়ে রাবা কমপ্লেক্সে ফেরত আসবো। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের সেনাবাহিনীর কোনো সদস্য হতে হবে না, আপনাদের কোনো দলের নেতা হতে হবে না, সকল বাংলাদেশি আমাদের এই প্রচেষ্টায় সামিল হবেন এবং আমরা জাতীয় ঐক্যের একটা প্রাথমিক প্রদর্শন করতে চাই। আপনারা আমাদের সাথে হাত মেলাবেন, আমরা একসাথে সবাই একটা ওখানে মিছিল করব। ধন্যবাদ সবাই। সকল